আজ থেকে প্রায় 420 বছর আগে নিকোলাস কোপার্নিকাস অনেকটা জোর দিয়েই বলেছিলেন, না, পৃথিবী কোনোভাবেই আমাদের এই মহাবিশ্বের কেন্দ্রে থাকতে পারে না। 2010 সালে নিকোলাসের এই বক্তব্য নিয়ে মতবাদ শুরু হয়ে যায়। অবশেষে তার এই বক্তব্যের উপর ভিত্তি করেই আজকের মহাকাশ বিজ্ঞানীরা চূড়ান্ত সিদ্ধান্তে এসেছেন। তাদের মতে আমাদের এই মহাবিশ্বের 70% এমন সব বস্তুতে ভরে রয়েছে যার কোনো ধারণাই আমাদের মাঝে নেই। অর্থাৎ মহাবিশ্বের প্রায় 70%-এর হিসেব মেলাতে মহাকাশ বিজ্ঞানীরা আজও দিশেহারা। তবে একটা ব্যাপারে সবাই একমত যে মহাবিশ্বে এমন কোনো মহাশক্তি বিরাজমান যার প্রভাবে এর ক্রমসম্প্রসারণ ঘটছে। গ্যালাক্সিরা যখন একে অপরের কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তখন এই ধারণা আরও পরিষ্কার হয়ে যায়। তবে এর মূলে রয়েছে একটি বিপরীত মহাকর্ষীয় ফোর্স। এরকম সুবিশাল মহাকর্ষীয় ফোর্সকে সাপোর্ট করার জন্য প্রয়োজন পড়ে কসমিক এনার্জি ডেন্সিটির। এখন প্রশ্ন হলো, বিশাল এই মহাজাগতিক এনার্জি তাহলে কোথায় লুকিয়ে রয়েছে? তার ব্যাখ্যা করছি। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, মহাবিশ্বের অজানা রহস্যময় তথ্য প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বিজ্ঞানীদের ভাষায় যদি বলি, মহাবিশ্বের আগামী দিনের ভাগ্য ভবিষ্যতেই হলো ডার্ক এনার্জি। সহজ কথায় আমাদের মহাবিশ্ব কোথায় যাচ্ছে সেটার অনেকটা এই ডার্ক এনার্জির উপর নির্ভর করছে। ডার্ক এনার্জি কিভাবে আসলো? 1 দশক আগে 1A সুপারনোভা পর্যবেক্ষণের মাধ্যমে পরিষ্কার হয় মহাবিশ্বের অ্যাক্সিলারেটেড সম্প্রসারণ। আর সেই সম্প্রসারণকে ব্যাখ্যা করতে গিয়ে মহাবিশ্বের অজানা রহস্যময় ডার্ক এনার্জির কথা চলে আসে। ডার্ক এনার্জির অস্তিত্বটাকে স্বীকার করে নেওয়ার প্রধান এবং একমাত্র কারণ হলো সরাসরি পাওয়া সুপারনোভা ডাটা। মূলত এই সুপারনোভা ডাটার পর্যবেক্ষণ 3 জন পদার্থবিজ্ঞানীর মাধ্যমে সম্ভব হয়েছিল। সল পার্লমুটার, অ্যাডাম রিস এবং ব্রায়ান স্মিথ 3 জন মিলে এই অসাধ্যকে সাধন করেছিলেন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, সুপারনোভার আবির্ভাব কিন্তু একটি বিরলতম মহাজাগতিক ফিনোমেনা। তবে 1AA সুপারনোভাদের আবির্ভাব হাজার হাজার বছরে মাত্র কয়েকবার হয়। মূলত ডার্ক এনার্জি ছিল এই সুপারনোভা অনুসন্ধানেরই একটি যুগান্তকারী ফলাফল। বিশেষ করে এটা এমনই যা গ্র্যাভিটেশনাল রিপালসিভ গ্র্যাভিটিকে সমর্থন করে। এদের কণাগুলো একে অপরের কাছে টানে না, কিন্তু পরস্পরের কাছ থেকে অনেকটা দূরে সরে যায়। যেমন পৃথিবী থেকে যখন আপনি দেখেন রাতের আকাশে তারা মিটিমিটি করে জ্বলছে, তখন আপনি যদি মনে করেন আর একটু দূরে গেলে হয়তো সেই তারাগুলোতে কিছুটা কাছ থেকে দেখা যাবে, কিন্তু আপনি যখন এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন সে ততটাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে। ডার্ক এনার্জিও অনেকটা এমন। মহাবিশ্বে আপনিও এদের অল্প সংখ্যক আবছায়া অনুমান করতে পারবেন, কিন্তু এদের কাছে যেতে পারবেন না। এরা আপনার চারপাশ দিয়ে দ্রুতগতিতে চলে যাবে ঠিকই, কিন্তু আপনি এদের দেখতে বা ধরতে পারবেন না। অনেকটা যেন দেখেও দেখা হলো না, বুঝেও বোঝা হলো না এমন। অ্যাকর্ডিং টু আইনস্টাইনস থিওরি, is uniformly filled with an invisible energy is sort of like a uniform invisible mist. Then the gravity generated by the mist would be repulsive. Repulsive gravity, which is just what we need to explain the observations. Because the repulsive gravity of an invisible energy is space, we now call it dark energy. এর সারমর্ম এটাই দাঁড়ায়, ডার্ক এনার্জিকে হয়তো আমরা চোখে দেখতে পারছি না, কিন্তু সেগুলোকে আমরা উপলব্ধি করছি যে এমন কিছু মহাবিশ্বে রয়েছে যা মহাজাগতিক অস্তিত্বকে টিকিয়ে রাখছে এবং ভারসাম্য বজায় রাখছে। 1917 সালে আলবার্ট আইনস্টাইন সর্বপ্রথম ডার্ক এনার্জির কথা আমাদেরকে বলেছিলেন। তার কসমোলজিক কনস্ট্যান্টে এর বিশাল মহাজাগতিক শক্তি আমাদের পৃথিবীর যাবতীয় বস্তুকে দূর থেকে অনেক দূরে ঠেলে সরিয়ে নিয়ে চলেছে। এর শেষ পরিণতি হিসেবে একদিন আমাদের মহাবিশ্ব অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতে পারে। অনেকে এমনই আশঙ্কা করছেন। এখন এই ডার্ক এনার্জি ভবিষ্যৎ মহাবিশ্বের জন্য কি আশীর্বাদ নাকি অভিশাপ নিয়ে আসবে, সেটাই এখন দেখার বিষয়।